আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 23 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল শ্রাবণ। গ্রামে আর যাই হোক, পরিবেশটা এতটাই মনোরম যে সবারই অন্তত দুপুরে ঝিঝি পোকার ডাকে নীরব থমথমে পরিবেশে ঘুমটা একদম পরিপূর্ণ হয়। শহরে হাজারো কোলাহলের ভিড়ে তো তা সম্ভব না। বিকেলের দিকে ঘুম ভাঙলো শ্রাবণের। পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে চোখেই খুঁজলো ধারাকে, অথচ কোথাও দেখা গেল না মেয়েটাকে। একটু চিন্তিত হলো শ্রাবণ। পুকুর পাড় থেকে শুরু করে ঘর পর্যন্ত সব জায়গাতেই চোখ বুলিয়েছে সে। আশ্চর্য, গেল কোথায় মেয়েটা? যদিও ধারা কোথায় গেল এ নিয়ে মাথা ব্যথা থাকার কথা না শ্রাবণের, কিন্তু কেন যেন চোখের আড়াল হলেই অবচেতন মনটা না চাইতেও ধারাকে খুঁজছে। গ্রামে আসার পর থেকেই এমনটা হচ্ছে, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না শ্রাবণ। নিজের উপরেই বিরক্ত হলো। এর মধ্যেই ললিতা খাতুন কিছু পেঁয়াজও ভেজে উঠোনে শ্রাবণকে খেতে দিলেন। শ্রাবণ লক্ষ্য করেছে যেদিন থেকে সে এসেছে সেদিন থেকে বিকেলে তাকে বিভিন্ন ভাজাপোড়া খাওয়ানো হচ্ছে। বিষয়টা অনেক কিউট হলেও শ্রাবণের অস্বস্তি হয়, কিন্তু ভদ্রতার খাতিরে সে মেকি হাসলো। কিন্তু অনেকক্ষণ পর লাজ লজ্জার বিসর্জন দিয়ে বলে উঠল, ধারা কোথায় ফুফু? ললিতা খাতুন পান খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন, তারপর বললেন, ওই যে পুকুর পাড়ে যে একখান বাঁশঝাড় দেখছো না? শ্রাবণ মাথা নেড়ে বলল, জি দেখেছি। ললিতা খাতুন শাড়ির আঁচল ঠিক করতে করতে বললেন, শরীরে ওই বাঁশঝাড়ের দিকে পাঠাইছি। তুমি নাকি লাউয়ের তরকারি পছন্দ করো বাজান? আমাদের কয়েকটা লাউয়ের গাছ আছে ওই জায়গাতে। এত বড় বড় কয়েকটা লাউ হয়েছে, সকালে দেখাইছি। ওরে ওই জন্য পাঠাইলাম দুইটা লাউ আনতে, রাতে রান্না করুম। শ্রাবণ মিষ্টি এসে বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ালো। তবে সে যে লাউয়ের তরকারি পছন্দ করে এটা ধারা কিভাবে জানতে পারলো, এ নিয়ে একটু চিন্তিত হলো শ্রাবণ। মেয়েটা দেখছি তার সব পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা রেখেছে। এবার তার মন চাইছে সেখানে যেতে। ললিতা খাতুন মনে হয় বুঝে ফেললেন শ্রাবণের মনোভাব, তাই তিনি বললেন, ও বাজান তুমিও যাও তাইলে দেখে আসো। ও বাজান তুমিও যাও তাইলে দেখে আসো। ওই জায়গায় মেলা সুন্দর বুঝলা, উঁচু একখান জায়গা, আর নিচের দিকে মেলা বড় বড় জমি, মেলা বাতাস। ওইখানে গেলে আর ফিরতে মন চাইবো না, একবার দেখে আসতে পারো। ললিতা খাতুন মনে করেছিলেন শ্রাবণ যাবে না, অথচ শ্রাবণ দুটো পেঁয়াজু খেয়ে সত্যি সত্যি বেরিয়ে পড়লো ওই বাঁশঝাড়ের দিকে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে রোদের আলো চিকচিক করে পড়ছে। দুপুরের পরে সেই নরম সোনালী আলোতে পুরো জায়গাটা যেন অন্য জগৎ। হালকা বাতাসের পাতাগুলো সুরসুর করে দুলছে, আর তার সাথে কচি পাতার ঘষাঘষির মৃদু শব্দ, যেন কোনো গোপন ফিসফিসানি চলছে। লাউ গাছগুলো মাচার উপর ঘন হয়ে ছড়িয়ে আছে। গাঢ় সবুজ পাতার আড়ালে ঝুলে আছে মোটা গুলগাল লাউ, যেন কচি শিশুর মতো মায়া ছড়াচ্ছে। তারা ওগুলো দেখেই হাসলো। খুশি হয়ে খালি পায়ে নরম ঘাসের উপর দাঁড়িয়ে হাতের আঙ্গুলে আঁচল গুটিয়ে কোমরে গুজে রাখলো, যাতে কাজে সুবিধা হয়। তার মুখে একাগ্র মনোযোগ। পাতার ভেতর থেকে বেছে নিচ্ছে একবারে সেরা দুটো লাউ। সে একবার মাথা উঁচু করে মাচার নিচ দিকে তাকায়। কোনটার রং ঠিকঠাক, কোনটা বেশি দিন রাখা যাবে, কোনটার গায়ে দাগ নেই, এসব খুঁটিনাটি যাচাই করছে। গাছের ডগা থেকে একপাশে ঝুলে থাকা একটা বড় লাউ হাত দিয়ে নেড়ে দেখে, তারপর হালকা মাথা নেড়ে অন্যটার দিকে যায়। হঠাৎ বাতাসে ধারার চুলগুলো মুখের উপর এসে পড়ে। ধারার দাঁতে ঠোঁট চেপে ধরে ওগুলো কানের পেছনে সরায়, তারপর হাত বাড়িয়ে একটা লাউয়ের ডাটা ফচ করে কেটে ফেলে। সেই কাটা লাউ আঁচলের ভাঁজে রাখতেই অন্য আরেকটা লাউয়ের ডাটায় হাত দেয়। তার নাড়াচাড়া একেবারে অভ্যস্ত গৃহস্থ মেয়ে সুলভ। তাড়াহুড়ো নেই আর ঢিলেমিও নেই, কিন্তু লাউটা বেশ ভারী হয়, আঁচলে নিতে পারলো না ধারা। তাই ঝুপ থেকে বেরিয়ে এসে ঘাসের উপর লাউটা রেখে উঠে দাঁড়াতেই বুক কেঁপে ওঠে তার। সামনে একটা বড় গর্ত রয়েছে, সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। সেই দিকটাতে তাকিয়ে চমকে ভয় পেল ধারা। ভয় পেয়ে চোখ বড় বড় করে তাকালো, কারণ সেখানে 5-6টা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। গ্রামে খুব একটা কুকুর দেখা যায় না, কিন্তু বিশেষ বিশেষ সময়গুলোতে কুকুরের উৎপাত বেড়ে যায়। যেমন গতকালকে দু একটা বাড়ির পাশে কোনো এক বাড়িতে বিয়ের আয়োজন হয়েছিল। এখানের খাওয়া দাওয়ার উৎকৃষ্ট অংশ এই ভাগাড়ে ফেলা হয়েছে, যে কারণে কুকুর এসে ভিড় জমিয়েছে। এদিকে ধারার মতো মেয়ে জীবনে কোনো কিছুতেই তেমন ভয় পায়নি, কারণ অনেক নির্মম পরিস্থিতি পেরিয়ে এসেছে সে। কিন্তু এত কিছুর পরেও ধারা সবচেয়ে বেশি ভয় পায় একটা জিনিসকেই, সেটা হলো কুকুর। ছোট থেকেই কুকুরকে চরমভাবে ভয় পায় ধারা। তাই এই মুহূর্তে নির্জন জায়গাটাতে একা দাঁড়িয়ে এতগুলো কুকুরকে দেখে তার পা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে দ্রুত এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল ধারা। কিন্তু কুকুরগুলো এবার আরো বেশি ঘেউ ঘেউ শুরু করলে ধারা ফুপিয়ে কেঁদে ওঠে, আর কান্নার শব্দে দুটো কুকুর এবার ধারার দিকেই এগোতে থাকে। ধারা ভয়ে হঠাৎ মাটির উঁচু ডিবিতা থেকে লাউটা গড়িয়ে ফেললো, কিন্তু সেটা তুলবার সাহস হলো না আর। তার চোখ কেবল কুকুরগুলোর দিকে। দাঁত বের করে লেজ উঁচু করে এগিয়ে আসছে দুটো, বাকিগুলো পেছনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আঁচলটা চেপে ধরে দৌড় দিল ধারা বাঁশঝাড়ের দিকে। খালি পায়ে ধূপধাপ শব্দ মিলে গেল শুকনো বাঁশপাতার মরমরের সাথে, কিন্তু তাড়াহুড়োয় সামনে ছোট্ট এক গর্তে পা আটকে গেল। ধারা ভারসাম্য হারিয়ে হোঁচট খেলো, আর ঠিক তখনই বাঁশঝাড়ের ছায়া ভেদ করে এদিকে পা রাখা শ্রাবণের সঙ্গে ধাক্কা খেলো সজোরে। প্রথমে ধারা বুঝতেই পারলো না কিসের সাথে ধাক্কা খেলো, শুধু বুকের সামনে শক্ত উৎস কিছু একটা টের পেল। কয়েক সেকেন্ডের ভেতরে বুঝে গেল এটা শ্রাবণ। ভয়ে কোনো কিছু ভাবলো না ধারা।
হট করে আর এক মুহূর্ত না ভেবে পেছনে কুকুরের ঘেউ ঘেউ শুনে আতঙ্কে সে দুহাত দিয়ে শ্রাবণের গলা জড়িয়ে ধরলো, ঠিক যেন পানিতে ডুবন্ত কেউ ভরসার কাঠি পেয়েছে। শক্ত করে শ্রাবণকে জড়িয়ে ধরে বলতে থাকলো, আমায় বাঁচান, বাঁচান আমাকে, ওখানে কুকুর, অনেকগুলো কুকুর। শ্রাবণ প্রথমে অপ্রস্তুত হয়ে গেল, ভাবতেই পারিনি এখানে পা রাখার সাথে সাথে একটা ঝড় এসে তার বুকে পড়বে। মেয়েটার শ্বাস ছোট ছোট, কাঁধ কাঁপছে, আর আঙ্গুলের চাপে বোঝা যাচ্ছে কতটা ভয় পেয়েছে সে। পেছনে তাকিয়ে শ্রাবণ এবার কুকুরগুলোর দিকে তাকিয়ে চোখ কুচকালো আর হাত দিয়ে তাড়িয়ে দিল সব কুকুরকে। তারা এখনো কাঁপছে, চোখ খিচে বন্ধ করে শক্ত করে শ্রাবণের পিঠের কাছে টি শার্ট ধরে আছে। ওর কাঁপুনি টের পেল শ্রাবণ, শুকনো ডুক গিলে এক হাত ধারার মাথায় রাখলো, একবার হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও, কুকুর নেই এখন, সব চলে গেছে। শ্রাবণের শান্ত গভীর কণ্ঠস্বর কানে যেতেই ধারার বুকের ভেতর ঢেউটা ধীরে ধীরে থেমে আসলো। কিন্তু হঠাৎ বোঝা গেল সে এতক্ষণ কি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার আঙ্গুলগুলো এখন শ্রাবণের টি শার্টে গেঁথে আছে, গলার চারপাশে তার হাতের চাপ স্পষ্ট। ঠিক তখনই নিজের অবচেতন কাজটা টের পেল ধারা। মুহূর্তের মধ্যে গাল বেয়ে লালচে রং ছড়িয়ে পড়লো, যেন লজ্জার আগুনে মুখটা পুড়ে যাচ্ছে। ফট করে সে হাত ছড়িয়ে নিল, 2 কদম পিছিয়ে দাঁড়ালো আর আঁচলের কোনা মুঠো করে চেপে ধরলো। চোখ তুলতে পারলো না ধারা, পায়ের আঙ্গুল দিয়ে মাটির ঘাস খুঁড়তে লাগলো, যেন হঠাৎ পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ সেটাই। আর ঠোঁট সামান্য কেঁপে উঠলো, কিন্তু কোনো কথা বেরোলো না। শ্রাবণ কেবল তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, বিস্ময়, মায়া আর এক চিলতে চাপা হাসি প্রকাশ পেল। ধারা এবার খুব বেশি লজ্জা পেয়ে কানের পেছনে চুল গুজে একটু একটু কদম ফেলে পেছোতে থাকলো। কিন্তু 2 কদম পেছোতেই এবার হুট করেই কোনো এক কারণে শ্রাবণ নিজেই ধারার কোনোই চেপে ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। অপ্রস্তুত হলো ধারা, নিজেকে সামলাতে পারলো না। হঠাৎ এমন করে হাত টান দেওয়াতে ঝড়ের গতিতে এসে আবারও শ্রাবণের বুকের উপর পড়লো। তবে এবার হাত দুটো মুঠো করে পড়ে রইল শ্রাবণের বুকের কাছটাই। বড় বড় চোখ করে ধারা পিট পিট করে তাকালো শ্রাবণের দিকে। ইশারাতেই যেন চোখ দুটো জিজ্ঞেস করলো, কেন এভাবে তাকে টেনে আনলো শ্রাবণ। শ্রাবণ হয়তো হুঁশে নেই, সে এক পলকে স্নিগ্ধ মুখশ্রীটা দেখে নিল। চোখে মুগ্ধতা নিয়ে ধারার চোখের দিকে তাকিয়ে অন্যরকম গলায় বলে উঠলো, পেছনে গর্ত ছিল, আবারও হোঁচট খেতে। ধারা এবার কোনো মতো আতঙ্কিত চোখ নিয়ে পেছনে তাকিয়ে দেখলো আসলেই ছোট একটা গর্ত দেখা যাচ্ছে। আর একটু পেছলেই উল্টে পড়তো ধারা। তা দেখে আবারও চোখ ফিরিয়ে শ্রাবণের দিকে তাকালো ধারা। শ্রাবণ আরেকবার ধারার চোখে চোখ রেখে কোনোইটা ছেড়ে দিল। ধারাও শ্রাবণের বুকের কাছ থেকে হাত দুটো সরিয়ে আনলো। দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। আশেপাশে তাকিয়ে জায়গাটা দেখতে গিয়ে হুট করে চোখ আটকালো ধারার শাড়ির দিকে। আঁচল পেঁচিয়ে কোমরের কাছে গুজে রেখেছে মেয়েটা, ফলস্বরূপ পেটের খানিকটা ফর্সা অংশ স্পষ্ট দেখতে পেল শ্রাবণ। পুরুষের চোখ মারাত্মক, একদম ঠিক জায়গাতেই পড়ে, তাই না চাইতেও পেটের দিকে চোখ গেল শ্রাবণের। শুকনো ঢুক গিল সে, আজব তো, পিচ্চি মেয়েটা এভাবে আঁচল কোমরে গুজে রেখেছে কেন। মনে মনে এসব ভাবলেও চোখ সরেনি শ্রাবণের। তারা এবার হুট করে শ্রাবণের দৃষ্টি লক্ষ্য করে আবারও লজ্জা পেল। তৎক্ষণাৎ আঁচল কোমর থেকে বের করে নামিয়ে ঠিকঠাক করে নিল। অপ্রস্তুত হয়ে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ এবার ভ্রু কুচকে তাকালো। শ্রাবণের ভ্রু কুচকে ওঠাই ধারা আরো বেশি গুটিয়ে গেল। তার মনে হলো যেন শ্রাবণের সেই দৃষ্টি ভেদ করে ভেতরের সব লজ্জা অস্থিরতা পড়ে ফেলেছে। শ্রাবণ এবার ধীরে, খানিকটা কর্কশ অথচ নিচু স্বরে বলল, গ্রামে জায়গা জমি ফাঁকা, বাতাসও বেশি, কিন্তু এখানে এমন ভাবে হাঁটতে নেই, বুঝলে, সাবধান না হলে বিপদ হবেই। গলায় উপদেশের সুর থাকলেও চোখে এখনো সেই অদ্ভুত স্থিরতা, যা ধারা আর সহ্য করতে পারলো না। সে গলা খাকারি দিয়ে নিচু স্বরে বলল, আমি তো কেবল লাউ তুলছিলাম। শ্রাবণ বলল, জানি। শ্রাবণ উত্তর দিল সংক্ষিপ্তভাবে, কিন্তু সুরে এমন কিছু ছিল যা ধারা ঠিক বুঝতে পারলো না। বিরক্তি নাকি চিন্তা? বাতাসের কিন্তু সুরে এমন কিছু ছিল যা ধারা ঠিক বুঝতে পারলো না। বিরক্তি নাকি চিন্তা? বাতাসে বাঁশপাতার খসখস শব্দ ভেসে এলো। ধারা চোখ নামিয়ে পায়ের কাছে থাকা পাতাগুলোর দিকে তাকালো, যেন ওটাই এখন তার একমাত্র ভরসা। শ্রাবণ এখনো তাকিয়ে আছে, ঠোঁটের কোনো 1 মিলিমিটারও নড়াচড়া নেই। মনে মনে আবিষ্কার করলো, পিচ্চিটাকে যতটা পিচ্চি ভেবেছে ঠিক ততটাও পিচ্চি নয়। নইলে এভাবে শ্রাবণের দৃষ্টি স্থির করতে সক্ষম হলো কিভাবে? লাউয়ের তরকারি সত্যিই ভালো লেগেছে কিনা তা শ্রাবণ জানে না। তবে ধারা রান্না করেছে শুনে সে 3 চামচ বেশি তরকারি নিয়েছে। আজ মনে হচ্ছিল বিশেষ কিছু খাচ্ছে সে। ললিতা খাতুন অভিজ্ঞ মানুষ, পলকেই সব বুঝে ফেলে মুচকি হেসেছিলেন। বোকা ধারা সেটাও বুঝলো না। মনে মনে ভাবলো হয়তো শ্রাবণের বেশ খিদে পেয়েছিল, তাই মনে মনে নিজেকে দোষ দিল। ইস, মানুষটার অতিথিয়তা কি ঠিক মতো হচ্ছে না। গত কয়েকটা রাত ঘরে এসে শ্রাবণ দেখেছে খাটে শ্রাবণের জন্য বিছানা ঠিক করে দিয়ে ধারা মেজোতে বিছানা গুছাই। তবে আজ সেটা না দেখলেও ঘরে ঢুকে ঠিকই অবাক হলো। আজ ধারা থম মেরে হাতে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের ন্যায়। 2 হাতে বালিশ শক্ত করে জড়িয়ে পিট পিট করে বিছানার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ 2 হাত বুকে গুজে বিষয়টা পর্যবেক্ষণ করে শ্রাবণ হাসলো, কারণ বিকেলে সে মাদুর কাঁথা সব লুকিয়ে রেখেছে। নইলে দেখা যেত আজও ধারা মেজোতে বিছানা গুছাচ্ছে। মাদুর কাঁথা খুঁজে না পেয়েই হয়তো মেয়েটা বিষাদ মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু করার নেই শ্রাবণের। সে অনেক কষ্টে মাদুর কাঁথা সব লুকিয়েছে। গলা খাকারি দিল শ্রাবণ। চমকে তাকালো ধারা। শ্রাবণ এবার ঘরের ভেতর ঢুকে খাটের উপর বসতে বসতে বলল, খাম্বার মতো দাঁড়ানোর কারণটা কি?
ধারা মিনমিন করে বলল, মাদুর আর কাঁথা খুঁজে পাচ্ছি না। শ্রাবণ ছোট করে বলল, ও, বলে নিজের পায়ের দিকে কাঁথা ঠিক করে শোয়ার প্রস্তুতি নিতে থাকলো। ধারা এবার চোখ পিট করে তাকিয়ে বলল, আপনি কি মাদুর আর কাঁথা কোথাও দেখেছেন? শ্রাবণ ভ্রু কুচকে বলল, তুমি গুছিয়ে রাখোনি? তড়িঘড়ি করে ধারা বলল, রেখেছিলাম তো, কে জানে কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। খুব বিষাদ মুখে কথাটা বলেই ঠোঁট কামড়ালো ধারা। ভীষণ কান্না পাচ্ছে তার। এই ছোট বিষয়টা কান্না করার মতো না হলেও তার কান্না পাচ্ছে, কারণ এভাবে জিনিসপত্র হারিয়ে ফেলাটা মোটেও ভালো নয়। আর ললিতা খাতুনের জিনিস এগুলো। শ্রাবণ এমন ভান ধরে আছে যেন সে কিছুই জানে না। এবার ধারার দিকে তাকালো শ্রাবণ। মেয়েটা এখনো চঞ্চল, চোখ জোড়া এপাশ ওপাশ করে মাদুর খুঁজছে, কিন্তু শ্রাবণ নিশ্চিত সারা রাত খুঁজলেও পাবে না। ধারার বিষাদ মুখটা নজরে আসলেও চোখের দিকটাই নজর দিতে পারেনি শ্রাবণ। সে ভাবলো ধারা নিচ থেকেই বিছানায় শুয়ে পড়বে, তাই পাশে ফাঁকা রেখে শ্রাবণ অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। ধারাকে উদ্দেশ্য করে বলল, খুঁজে না পেলে তো কিছু করার নেই, শুয়ে পড়ো। ধারা কিছুক্ষণ তাকিয়ে রইল ওপাশ ফিরে শুয়ে পড়া শ্রাবণের পিঠের দিকে। শুয়ে পড়ো বলতে মেয়েটা ভাবলো শ্রাবণ তাকে মাদুর না বিছিয়ে শুয়ে পড়তে বলেছে। এটা অবশ্য মোটেও অস্বাভাবিক নয় তার জন্য, তাই একটু চিন্তিত হলেও শ্রাবণের ঘুমের জন্য ধারা এগিয়ে গিয়ে আলো নিভিয়ে দিল আর পর্দা সরালো প্রতিদিনের মতো। এরপর ফিরে এসে আবারও একই জায়গায় দাঁড়িয়ে পড়ল। এদিকে বেশ অনেকক্ষণ পেরোনোর পরও পাশে কোনো অস্তিত্ব অনুভব করলো না শ্রাবণ। বারবার চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলো পাশে কেউ শুয়েছে কিনা। তাকিয়ে তো দেখতে পারবে না, কিন্তু তবুও অনুভব করলো না কিছুই। গত রাতের মতো চুলের ঘ্রাণটাও পাচ্ছে না, তাই একটু আর চোখে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু পাশের জায়গা খালি দেখে ভ্রু কুচকে তাকালো। আশ্চর্য, শুইনি ধারা, তাহলে কোথায় গেল? এবারে চট করে উঠে বসলো শ্রাবণ। আশেপাশে তাকিয়ে মেঝেতে চোখ পড়তেই চক্ষু চরক গাছলো। তারা ওভাবে খালি মেঝেতে শুয়ে পড়েছে। অন্য পাশ ফিরে গুটিয়ে শুয়ে আছে। এক মুহূর্তের জন্য মাথা কাজ করলো না শ্রাবণের। ও ভাবতেও পারেনি ধারা খালি মেঝেতে শুয়ে পড়বে। বিকেল পেরোতেই খানিক বৃষ্টি হয়েছিল, মেঝে নিশ্চয়ই ভিজে ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা সেই ঠান্ডা মেঝেতে ওভাবে শুয়ে পড়লো। এ পর্যায়ে ধারার কাজে বিরক্ত হলো শ্রাবণ। হতবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ধারার দিকে। ম্লান আলোয় মেয়েটার গুটিয়ে শোয়া ছোট্ট শরীরটা যেন ভঙ্গুর লাগছিল। ঠান্ডা মেঝেতে নিঃশব্দে পড়ে আছে। মাথার কাছে কেমন এলোমেলো চুল ছড়িয়ে আছে, তার গলা শুকিয়ে এলো। শ্রাবণ বলল, ধারা। কণ্ঠে বিরক্তি নেই এবং এক ধরনের তীক্ষ্ণ বিস্ময় মিশে আছে। ধারা জেগেছিল। শ্রাবণের ডাক শুনে একটু নড়েচড়ে তাকাতে গেল, কিন্তু শ্রাবণ ততক্ষণে তড়িঘড়ি করে খাট থেকে নেমে এসেছে। ওভাবে শ্রাবণকে আসতে দেখে উঠে বসলো ধারা। মাথা উঁচিয়ে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। কিছু না বুঝে মিনমিন করে বলল, কি হয়েছে? শ্রাবণ কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল। এরপর দীর্ঘশ্বাস ফেলে ছোট করে নিচু হয়ে দুহাতে মেয়েটাকে কুলে তুলে নিল। তাল সামলাতে না পারে এবারও গলা ঝাপড়ে ধরলো ধারা। রাত বেড়াতে এমন চমক খেয়ে চোখ বড় বড় করে তাকালে শ্রাবণ বিছানায় ধারাকে রীতিমতো ফেলে দিয়ে ধমক দিয়ে বলতে শুরু করলো, এই মেয়ে, মাথা খারাপ নাকি তোমার? নাটক করার জায়গা পাও না? মাদুর কাঁথা নেই দেখে খালি মেঝেতে শুয়ে পড়বে? মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই? ঠান্ডা লেগে যেত না? তোমাকে গত রাতে বলিনি আমার সাথে ঘুমাতে? 2 লাইন বেশি বুঝো কেন? ধমক দিলেও শ্রাবণের গলায় কেমন যেন অস্থিরতা মিশেল। ধারা হতভম্ব হয়ে গেল। হাত পা কেমন জড়িয়ে এলো। মনে হচ্ছিল বুকের ভেতরটা ধরপড় করছে। কাপা কণ্ঠে বলতে চাইলো, আমি ভেবেছিলাম। শ্রাবণ ঠোঁট চেপে রাগান্বিত গলাতে বলল, কি ভেবেছিলে? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, জাস্ট শাট আপ। ইম্যাচিউরড মেয়ে একটা কথা বুঝতে পারো না তুমি? বারবার কেন বলতে হবে? কাল কি বলেছিলাম শুনোনি? তারা শ্রাবণের অমন রূপ দেখে খানিকটা ভয় পেল। গলা থেকে কথাই বের হতে চাইল না। ঠোঁট কেঁপে উঠলো তার। প্রশ্নের জবাব না পেয়ে শ্রাবণ আরো বেশি কেঁপে উঠে বলল, স্পিক আপ, ড্যাম ইট। গত রাতের কথা শুনোনি তুমি? তোমার বিছানায় ঘুমাতে বলিনি? বলিনি? ধারা কেঁপে উঠলো আবার। বিছানার চাদর চেপে ধরে ঠোঁট কাঁপিয়ে মিনমিন করে বলল, জি বলেছেন। আরো বেশি গর্জে উঠলো শ্রাবণ। তারপর বলল, তাহলে শোনোনি কেন? শ্রাবণের এক একটা ধমকে কেঁপে উঠছে ধারা। শ্রাবণের কণ্ঠ এক একবার উঠছে, আর প্রতিটা শব্দ যেন ধারার বুকের ভেতর সরাসরি ধাক্কা মারছে। চোখের পাতা কাঁপছে। আঙুলগুলো চাদরের কিনারা এমন ভাবে চেপে ধরেছে যেন ছেড়ে দিলে পড়ে যাবে কোথাও। শ্রাবণ আবার গর্জে উঠে বলল, বলেছি তো শুনোনি কেন? ধারা এতক্ষণ ঠোঁট কাঁপিয়ে জবাব দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এবার আর ধরে রাখতে পারলো না। বুক ভেঙে ধীরে ধীরে বেরিয়ে এলো, আমি কথাটা শেষ করার আগেই গলার ভেতরটা আটকে গেল। ভেতরটা যেন শক্ত হয়ে গেছে। শ্বাস ভারী হয়ে উঠেছে। হঠাৎই বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে শিশুর মতো ফুপিয়ে উঠল ধারা। প্রথমে একবার, তারপর হু হু করে কান্না শুরু হয়ে গেল। ধারা বুঝে গেছে শব্দ স্পষ্ট বেরোচ্ছে না, শুধু কাঁপতে কাঁপতে ভাঙা স্বরে বলল, আমি দুঃখিত, আমি ভুল করেছি। শ্রাবণের গলা যতবার উঁচু হচ্ছে ততবার ধারার মাথার ভেতর ফিরে আসছে সেই পুরনো দৃশ্যগুলো। চাচার অপমানজনক কথা, চাচির হাতের চর, টানা ধমক, কানমূলে টেনে দেওয়া, গায়ে গরম পানি ঢেলে দেওয়া। সেই দিনগুলোতে একটুখানি ভুল করলেই মনে হতো এখনই মার পড়বে, কোথাও পালাবার জায়গা নেই। শ্রাবণের এমন আচরণে হুট করে যেন ধারার ট্রমার মধ্যে চলে গেল। তার এখন কেন যেন মনে হচ্ছে শ্রাবণ তাকে মারবে, চাচা চাচির মতো গায়ে হাত তুলবে। ভয় পেল ধারা।
আতঙ্কে হুশজ্ঞান হারিয়ে ফেলতে শুরু করলো। শ্রাবণের চোখে রাগের ঝলক দেখে হঠাৎ করেই মনে হলো সেও হয়তো মারতে পারে। যেন ঠিক সেই মুহূর্তে হাত উঠবে তার দিকে। হৃৎপিণ্ড ধকধক করছে। আঙ্গুলের ফাঁকে চাদর আরো শক্ত করে চেপে ধরলো ধারা। ঠোঁট কেঁপে উঠে ভাঙ্গা ভাঙ্গা সরেই বলে ফেললো, প্লিজ প্লিজ আমাকে মারবেন না, আমি ভুল করেছি, আমি আর করব না, আপনার সব কথা শুনবো, প্লিজ মারবেন না আমাকে। শেষ কথাগুলো প্রায় ফুপিয়েই বেরোলো। শ্রাবণ নিজেই রেগে গিয়ে হুঁশ হারিয়ে ফেলেছিল, তবে হঠাৎ করে মারার কথাটা শুনে সে নিজেই থমকে গেল। প্রথমে যেন কথাগুলো বুঝতেই পারলো না, তারপর ঠিকমতো উপলব্ধি হতে শরীরটাই এক ধরনের শীতল ধাক্কা লাগলো। মেয়েটা ভাবছে আমি ওকে মারবো। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। তার গলার রাগ মুহূর্তেই মিলিয়ে গেল। চোখে বিস্ময় আর কিছুটা অপরাধবোধ এসে ভিড় করলো। সে বুঝতে পারছিল এটা স্রেফ ভয় না, বরং গভীর পুরনো কোনো ক্ষত থেকে বের হওয়া আতঙ্ক। একটা ধমকে মেয়েটা অতীতে ফিরে গেছে, যেখানে হয়তো কেউ তাকে সত্যি আঘাত করত। শ্রাবণের মুঠো করা হাত ধীরে ধীরে শিথিল হয়ে এলো, কিন্তু গলা দিয়ে কোনো কথা বেরোলো না। ধারার ছোট্ট কাঁধের কাঁপুনি আর কান্নার শব্দ ঘরের ভেতর পুরোপুরি ছড়িয়ে পড়তেই শ্রাবণ থমকে গেল। ধমকের তেজ যেন মুহূর্তেই কোথায় মিলিয়ে গেল, কিন্তু ঠোঁটের কোণে কেঁপে উঠলেও সে এখন কিছুই বলল না। মনে মনে নিজেকে ধিক্কার দিল শ্রাবণ। বিড়বিড় করে বলল, শিট। অনিমেষ শুধু তাকিয়ে রইল ধারার ভেজা চোখের দিকে। নিজের আচরণে কেমন অস্বস্তি লাগছে এখন। বুকের ভেতর অদ্ভুত একটা টান তৈরি হচ্ছে, যেন কেউ ভিতরে ভিতরে শক্ত করে মুঠি বেঁধে আছে। সে ধীরে ধীরে গলা নামিয়ে আনলো, চেষ্টা করলো রাগের আঁচটা পুরোপুরি ঢেকে ফেলতে। তো আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। সবার কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।